নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি সঞ্চারী ভট্টাচার্য আর আপনারা শুনছেন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস। শাম্ভবী প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন সুলেখক পল্লব ঘোষের কলমে বিরচিত তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও হেমাঙ্গিনীর মৃত্যু পিশাচ। আশা করি এই কাহিনীটি আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করতে চলেছি আমাদের আজকের এই বিশেষ পরিবেশনা তারানাথ তান্ত্রিক ও হেমাঙ্গিনীর মৃত্যু পিশাচ। মন দিয়ে শুনতে থাকুন মন খারাপের এই উপাখ্যানটিকে। তন্ত্রসিদ্ধ মানুষ হিসেবে তারানাথের পরিচয় আমরা একটু আধটু দেখলেও খাইয়ে হিসেবে তারানাথের পরিচয় শুধু তার মুখেই শুনছি, দেখার সৌভাগ্য এখনো অবধি হয়নি। তাছাড়া মানুষটার বয়স হয়েছে, তাই আমরা দেখতে চাইলেও আমাদের বোঝা উচিত যে এই শহরের প্রায় অস্বাস্থ্যকর খাবার বেশি বেশি খাইয়ে তার শরীরে ব্যারাম ধরানোটা একেবারেই ঠিক নয়। তবে সেই সব আমাদের দৃষ্টিভঙ্গি হলেও খাবারের কথায় তারানাথ সব সময় দিল খোলা। পাসিং শোয়ে সুকটান দিয়ে মানুষটা যখন আধ বোঝা চোখে ঘন ঘন চুলদাড়ি নেড়ে বলে, তোমরা আজকালকার ছেলেরা একটু আধটু খাবার খেয়ে পেটের অসুখে ভোগো। তোমাদের মতন বয়সে আমরা হাড়ি হাড়ি খাবার খেয়ে দিব্যি ছুটে বেরিয়েছি, বুঝলে কি না? তখন মনে হয় পরমেশ্বর নিশ্চয়ই এনার থেকে বড় খাইয়ে আজ অবধি এই ধরাধামে সৃষ্টিই করেন। একদিন এরকমই কথা প্রসঙ্গে তারানাথ বলল, ছোট থেকেই তো কত খাইয়েছিলাম, তা তো তোমাদের আগেই বলেছি। বলতে দ্বিধা নেই, ভবঘুরে জীবন, এমনকি তারপরে সংসার জীবনে আসার পরেও বহুবার শিষ্য বাড়িতে গিয়ে পেট পুড়ে খেয়েছি। খাওয়া নিয়ে আমি কখনো আপোষ করিনি। তবে আমি আর কিশোরী সেইখানেই বসে ওনার বক্তব্য শুনছিলাম। ওনার কথার জবাব দিতে পারার মতন দক্ষতা আমাদের মধ্যে নেই বললেই চলে। তবে উনি যে এমনি এমনি কোনো প্রসঙ্গকে টেনে আনতেন না, সেই বিষয়ে আমি ও কিশোরী উভয়ই নিশ্চিত ছিলাম। আমি উপযাচক হয়ে তাকে উদ্দেশ্য করে বলে উঠলাম, তবে কি ঠাকুরমশাই? তারানাথ পাসিং শোয়ের প্যাকেট থেকে একখানা সিগারেট বার করল। তারপর জানলার দিকে তাকিয়ে মনের ভিতরে থাকা প্রশ্নগুলিকে নিয়ে বিড়বিড় করে নানান কথা বলতে বলতে পাসিং শোয়ে অগ্নি সংযোগ করে বলল, আমার জীবনের অনেক অলৌকিক ঘটনাই তোমাদের শুনিয়েছি, কিন্তু এই খাওয়ার প্রসঙ্গ উঠতেই একটা ঘটনার কথা বিশেষভাবে মনে পড়ে গেল। কেননা এই অলৌকিক ব্যাপারটা এখানে জড়িয়ে ছিল খাবারের সাথেই। কথা নেই বার্তা নেই, কিশোরী আচমকা ফিক করে হেসে বলল, মানে খাদ্য পিশাচ না, মানে আপনার কাছে গল্প শুনতে এলেই তো কোনো না কোনো প্রসঙ্গকে সেই পিশাচ কিংবা পিশাচিনীর ব্যাখ্যার মধ্যে দিয়েই বোঝান। তাই ভাবলাম খাওয়ার প্রসঙ্গ যখন উঠেছে তখন সেটা খাদ্য পিশাচ হতে পারে, তাই আর কি। তবে মার্জনা করবেন ঠাকুর মশাই যদি ভুল কিছু বলে থাকি। আপনাকে কিছু বলার বা ব্যাখ্যা করবার স্পর্ধা না দেখিয়েই কথাগুলো কিন্তু বললাম। ফলস্বরূপ যা হওয়ার তাই হলো।
একে মা মনসা, তাই আবার ধুনোর গন্ধ। তারানাথ তান্ত্রিক গেলেন চটি। সিগারেটটা মুখ থেকে নামিয়ে বললেন, বিশ্বাস করো না সেটা আলাদা ব্যাপার, তাই বলে সেসব জিনিস হয় না ভেবে অন্যের ভাবনা নিয়ে ঠাট্টা করাটা ঠিক নয়। জেনে রেখো, তোমাদের এই জানাশোনার সংকীর্ণ দুনিয়ার বাইরে অনেক কিছু রয়েছে। নেহাত তোমরা শুনতে চাও তাই নিজের অভিজ্ঞতা তোমাদের শোনাই। এই ঘরে বসে বসে তারানাথ চক্রবর্তীর চুলে পাক ধরেনি, বুঝলে? তৃতীয় বিশ্বযুদ্ধ বোধহয় এক প্রকার বেঁধেই যেত, যদি না চারি এ সময় তেল জবজবে করে ভাজা ছোলা দিয়ে মাখা মুড়ি আর চা নিয়ে আমাদের কাছে আসত। সেগুলো আমাদের সামনে রেখে চারি তার বাবার উদ্দেশ্যে বলল, কাকা বাবুদের চুলে যতদিন না পাক ধরছে, ওনারা আশা করি তোমাদের এই গল্পের আসর ছেড়ে এক পাও নড়বেন না। কি তাই তো? আমি আর কিশোরী একসাথে চারির কথাগুলিকে সমর্থন করলাম। সে যে এতকাল ধরে আমাদের সাথে কথা বলতে বলতে আদব কায়দাগুলি সম্পর্কে একেবারেই ধাতস্থ হয়ে উঠেছে, সেটি আর বলবার অপেক্ষা রাখল না আর কি। আমিও কিশোরী উভয়ই তার কথা শুনে বেশ জোরেই হেসে উঠলাম। ঠিক ঠিক। আর ঠাকুরমশাই, ওই খাবারের গল্প ধরি, ঘটনাটা আমাদের সাথে চারিকেও আজ শোনাতে হবে। মানে হবেই। চারি কিছু বলল, মাথা নিচু করে চায়ের কাপ আমাদের উদ্দেশ্যে বাড়িয়ে দিতে লাগলো। এরপরে আবার টেবিলে এসে পৌঁছলো মুড়ি মাখাও। চারির হাতের মুড়ি মাখার স্বাদই ছিল একেবারে যাকে বলে আলাদা। তারানাথ এবার যেন একটু নরম হল। হাতে সিগারেটটা ছাইদানিতে গুঁজে চারির মাথায় হাত বুলিয়ে বলল, আচ্ছা বেশ বেশ, আজ না হয় চারি মাও আমাদের আড্ডার সঙ্গী। আনন্দে উজ্জ্বল হয়ে উঠল চারির মুখ। চায়ে চুমুক দিয়ে তারানাথ শুরু করলেন। ঘটনাটা ঠিক যে জন্য বলছি তোমাদের, সেজন্য শুরু হয়নি, শুরু হয়েছিল অন্যভাবে। তখন আমি সংসারী বটে, কিন্তু চারিমা 7-8 মাস বয়সী হবে। আমার গ্রাম থেকে 2 গ্রাম পরে এক শিষ্য নরোত্তমের বাড়ি থেকে আমন্ত্রণ এলো। নরোত্তমের একমাত্র বোন সৌদামিনীর বিয়ে উপলক্ষে। আচ্ছা বাবা, সৌদামিনী বলতে সেই যাদের বাড়ি এখানে আসার আগে তুমি শেষবারের জন্য মাকে নিয়ে গিয়েছিলে? চারি প্রশ্ন করল। তারানাথ সম্মতিসূচক ঘাড় নেড়ে বলল, হ্যাঁ মা, তবে এইখানে একটা কথা বলে রাখা ভালো। নরোত্তমের বংশে একটা রীতি ছিল, তা হলো বাড়ির যে কোনো বড় কাজের পূর্বে ওদের কুলদেবী মা চণ্ডীর মন্দিরে পুজো যজ্ঞ করা। আর সেই যজ্ঞের মূল পুরোহিত হিসাবে নরোত্তম ডেকেছিল আমাকে। প্রথমটি ভেবেছিলাম বারণ করে দেব, চারিমাও তখন ছোট, আর তাছাড়া এসব কাজ ওদের কুলপুরোহিত থাকলেই হবে। কিন্তু বুঝলে হে, আমার মনটা কি যেন একটা অজানা কারণে খচখচ করতে লাগলো। বারবার মনে হতে লাগলো ওখানে যাওয়াটা দরকার। আমি না গেলে যেন অনেক বড় একটা কাজ অপূর্ণ থেকে যাবে। শুধু নরোত্তমের পরিবার নয়, আরো কেউ যেন আমার অপেক্ষায় বসে আছে। ফলে নরোত্তমের প্রস্তাব প্রত্যাখ্যান করতে চেয়েও করতে পারলাম না।
আমি বললাম, আপনার অপেক্ষায় আর কে বসেছিল? না মানে আপনার কথা শুনে কৌতূহল জন্মালো আর কি, তাই জিজ্ঞাসা না করে ঠিক থাকতে পারলাম না। তারানাথ হাত তুলে বললেন, রসো রসো, সব বুঝতে পারবে। তো নরোত্তমের নিমন্ত্রণ রাখতে আমি গেলাম নরোত্তমের বাড়ি। যে সময়ের কথা বলছি তখন সাধারণত বাড়ির কর্তা হতেন মূলত পুরুষরাই, কিন্তু নরোত্তমের বাবা অনেক কাল আগেই মারা গিয়েছেন। ফলে ছেলে মেয়ে থেকে সংসারের সবটাই একটু একটু করে সামলে বড় করেছেন নরোত্তমের মা বিহারিণী দেবী। স্পষ্টতই তিনি বাড়ির কর্তা, তার ইচ্ছাতেই কর্ম। গৃহকর্ত্রী আমাকে খুব খাতির করে বসালে, বললেন, আসুন আসুন ঠাকুরমশাই, আসুন। আপনি যে এসেছেন এটাই আমার পরম সৌভাগ্য। আরে না না মা ঠাকুরন, নরোত্তম আমার এতদিনের পরিচিত, আর আজ তার প্রয়োজনে আমি না করতে পারি? বুঝতেই পারছো, সামনে পুজো আর্চার কাজ, আর তারপরেই বিয়ের তোড়জোড় শুরু হবে। বাড়িতে একটা হই হই ব্যাপার। আমার মতন যারা মিশুকে লোক নয় তাদের পক্ষে এই অবস্থাগুলো বড়ই বিড়ম্বনার সৃষ্টি করে, বুঝলে? তো গৃহকর্ত্রী হাঁক দিলেন, এই তোমরা সব কে কোথায় আছো? ঠাকুরমশাই জল খাবারের ব্যবস্থা করো তাড়াতাড়ি। আপনি কোনো চিন্তা করবেন না ঠাকুরমশাই, নরোত্তমকে আমি বলে রেখেছি, দোতলায় বড় ঘর। আমি বাধা দিয়ে বললাম, আচ্ছা এত ব্যস্ত হবেন না মা ঠাকুরন, সবার আগে আমি যেটা দেখতে চাই সেটা হলো আমাদের হবু নববধূর মুখখানা। ওটি না দেখে কিন্তু আমি এখন জলস্পর্শও করব না বলে দিলাম। হাসলেন গৃহকর্ত্রী। কিছুক্ষণের মধ্যেই লাল পেড়ে সাদা শাড়িতে অন্যান্য সৈদের সাথে ঘরে ঢুকলো নরোত্তমের সহোদরা সৌদামিনী। আর কিছুদিনের মধ্যেই যে বসতে চলেছে বিয়ের পিঁড়িতে, শুরু করতে চলেছে তার নতুন জীবন। গলায় হার, কানের ঝুমকো লতার দুল, টিকলি আর নাক চাবিতে ভারী সুন্দর লাগছিল তাকে। নিটোল গ্রাম্য সৌন্দর্যের সবটুকুই রয়েছে তার মধ্যে। সৌদামিনীকে অনেক আগে থেকেই দেখছি, তবে সেদিন সে ছিল সত্যি অনন্যা। সলজ্জ ভঙ্গিতে মাথায় ঘোমটা টেনে সে প্রণাম করলো আমাকে। হঠাৎ তারানাথ থামল। তার চোখ মুখের অভিব্যক্তি এবার সম্পূর্ণ পাল্টে গিয়েছে। একটা ভয় যেন আচমকাই তার হৃৎপিণ্ডে আঘাত করেছে। এখন সে ভারী বিচিত্র অভিব্যক্তি, ভাষায় প্রকাশ করা যাবে না। তারানাথকে এমন হঠাৎ করে থমকে যেতে দেখে আমরাও যাকে বলে বেশ ঘাবড়ে গেলাম। এরপরে চারি বলল, হঠাৎ কি হলো বাবা? তুমি কথা বলতে বলতে অমন করে চুপ হয়ে গেলে যে? খুব ভয়ের কিছু ঘটেছিল নাকি? সৌদামিনী আমায় প্রণাম করার জন্য আমার সামনে আসতে এক মুহূর্তের জন্য তার চোখের ওপর আমার দৃষ্টি পড়ল, আর সাথে সাথেই আমার বুকের ভিতরটা ছ্যাঁত করে উঠল। আর পাঁচজনের নজরে হয়তো এই জিনিস আসতো না, কিন্তু আমার দৃষ্টি কোনোভাবেই তা এড়াতে পারল না। সৌদামিনীর চোখের তারাটা কিরকম যেন নিস্পন্দ, অনেকটা মৃত মানুষের ন্যায়, যেন দৃষ্টির অতল গহ্বরের রাস্তা কেউ ঢেকে দিয়ে সীমিত করে দিয়েছে তার স্বাভাবিক স্পন্দন। এই জিনিস তো আমি
সৌদামিনীর চোখে আগে কখনো দেখিনি। মন তরুণ তাজা প্রাণচঞ্চল মেয়েটার চোখের দৃষ্টি এমন হবে কেন? শাস্ত্র মতে এই লক্ষণ কখনোই ভালো না, তা আমি জানি, কিন্তু সারা বাড়িময় তখন খুশির আমেজ। সেখানে এমন অশুভ আশা কেই বা করে? নিজেই নিজের মনকে এটা বুঝিয়ে সান্ত্বনা দিলাম যে হয়তো বিয়ের মতো একটা বড় কাজের চিন্তায় মেয়েটার ঘুম টুম ভালো হয়নি, তাই এমনটা হয়ে থাকবে। একটু থেমে আমাদেরকে চপের প্যাকেট থেকে একটা করে চপ তুলে নিতে বললেন। আমরাও তার কথার খেলাপ করলাম না, একটি করে চপ তুলে নিলাম। এরপরে তারানাথ পুনরায় বলতে শুরু করলেন। নরোত্তমরা ছিল তাদের গ্রামের জমিদার বংশ। বাবার মৃত্যুর পর প্রথমে তার মা এবং তারপর সে নিজেই এই জমিদারির দায়িত্ব সামলেছে। বাড়িতে লোক বলতে নরোত্তম, তার স্ত্রী ও মা, আর বোন সৌদামিনী। তখন অবশ্য বাড়িতে আরো আত্মীয় কুটুম্বিতে ভর্তি। বুঝতেই পারছো, যজ্ঞের প্রধান পুরোহিত হিসেবে আমার আদর অমন বাড়িতে কি হবে। খাওয়া দাওয়াও ছিল ঠিক সেই রকমই। সেসব বর্ণনা করে আর অযথা ঘটনার কথা বাড়ালাম না। আলাদা ঘরে আমার খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল। গৃহকর্ত্রী আমার সামনাসামনি ছিলেন, আমিও খাচ্ছি। এমন সময় আচমকা দরজার দিকে তাকিয়ে একটা দৃশ্য দেখে আমি কিরকম থমকে গেলাম। আমি বললাম, কি দৃশ্য ঠাকুরমশাই? তারানাথ চোখ গোল গোল করে বলল, দরজার বাইরে প্রায় নাক অব্দি ঘোমটা টানা এক স্ত্রীলোক। আশ্চর্যের বিষয় যেটা, তা হলো বউটার শরীরে হাত ও মুখের নিম্নাংশ নিয়ে যতটুকু অংশ দেখা যাচ্ছে তা পুরোটাই কুচকুচে কালো। সে হতেই পারে গায়ের রং। তারানাথ কিশোরীকে থামিয়ে বলল, না, এ কালো সে কালো নয়। যুবা মানুষের মাথার চুলো বোধহয় এতটা কালো হয় না। মুখ ঠোঁট আলাদা করে বোঝাই যাচ্ছে না। নিকষ কালো সেই দেহধারী রহস্যময় দরজায় পাল্লায় অনেকক্ষণ হাত রেখে উনি যেন উকি মেরে আমার দিকেই দেখছিল। আমি তাকাতেই চট করে সরে গেল। ওইটুকু সময়ের জন্যই ওর ওই বিভৎস রূপ আমার দৃষ্টিগোচর হয়েছিল। আমি হতবাক হয়ে বেশ কিছুক্ষণ সেদিকে তাকিয়ে রইলাম। গৃহকর্ত্রী বললেন, কি হলো ঠাকুর মশাই, কিছু লাগবে? বলুন না আমাকে। একবার ভাবলাম কথাটা বলে দেখি, অমন কোনো মেয়ে মানুষ রয়েছে কিনা, কিন্তু বললাম না। কথাটা চাপা দিয়ে দিলাম বটে, কিন্তু পায়ে বিঁধে থাকা কাটার মতো ওটা সর্বদা আমার মনের ভেতর খচখচ করতে লাগলো। আমি যাকে দেখেছি সে কে? ওভাবে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখার কি আছে? আর সব থেকে বড় কথা, কোনো রক্ত মাংসের মানুষ কি এমন বিভৎস উপস্থিতি রাখতে পারে? কিশোরী এর মাঝখানে হঠাৎ বলে উঠল, আপনি তো অলৌকিক কিছু থাকলে তা অনুভব করতে পারেন, তাহলে এই ক্ষেত্রে কিছু মানে বুঝতে পারেননি? চাটা শেষ করে কাপটা সরিয়ে রেখে তারানাথ বলল,
সেটাই তো আশ্চর্যের হে। দেখো, সব কিছু যে আমার বোঝার বা জানার ক্ষমতার মধ্যে, তা কিন্তু কখনোই নয়। কিন্তু এ ঘটনাটা আর সব ঘটনার থেকে আলাদা। হ্যাঁ, তো যে কথা বলছিলাম, তো খাওয়া দাবার পর্ব মিটমাট করে এসে আমি দোতলায় নিজের ঘরে এলাম। নরোত্তমের বাড়িখানা ছিল অনেকটা সেই সাবেকি আমলের, তবে বোনের বিয়ের কারণে কিছু কিছু জায়গা একটু মেরামত করেছে, তা দেখলেই বোঝা যায়। নরোত্তম ঘরে এসে আমাকে বাটায় ভরা মিঠা পান সাধলে। একটা নিয়ে বাটাটা ফিরিয়ে দিয়ে ওকে বললাম, তা বোনকে কোথায় পাত্রস্থ করলে? নরোত্তম হেসে জবাব দিলে, আগে ঠাকুরমশাই, এই এখান থেকে মাইল 5 দূরে ব্রজপুর গাঁয়ে। পাত্র দেবদুলাল চাটুর্যে, বাউন ঘরের ছেলে। তাছাড়া জমি জমা ঘর বাড়ির পাশাপাশি শহরে বড় কাঠের ব্যবসা রয়েছে। এই দাঁড়ান, আপনাকে বরং এই কুষ্ঠিটা। তাকে বাধা দিয়ে বললাম, আরে বসো বসো, ঠিক আছে, আর কুষ্টি আনতে হবে না। তোমাদের বিয়ের পুরুত নিশ্চয়ই ভালো বিধান দিয়েছেন। দেবদুলাল ও সৌদামিনী, আমি প্রাণ ভরে আশীর্বাদ করি ওদের দুজনকে। নরোত্তম আমার হাত দুটো ধরে কৃতজ্ঞতার সুরে বলল, কি যে বলি ঠাকুরমশাই, আপনার দয়ায় আজ অনেক ছোট বড় বিপদ থেকে আমাদের পরিবার রক্ষা পেয়েছে। মায়ের যজ্ঞের ভার তাই আপনার হাতেই অর্পণ করেছি। আমার মায়ের খুব আশা আপনি সুষ্ঠুভাবে যজ্ঞ সমাধা করে সৌদামিনীকে ওর আসন্ন ভবিষ্যতের জন্য আশীর্বাদ করুন। নরোত্তমকে আশ্বাস দিলাম, আমি আছি যখন সব ঠিকভাবেই সম্পন্ন হবে। দুপুরটা মোটামুটি খেয়ে ঘুমিয়ে আরাম করেই কাটলো। পরদিন সকালে পুজো, তাই নরোত্তমের সাথে সন্ধ্যায় বসে যজ্ঞের উপকরণ কিছু বাকি রয়ে গেছে কিনা তার তালিকা মিলিয়ে দেখতে লাগলাম। নরোত্তমের মা, তার স্ত্রী ও অন্যান্য মহিলাদের সাথে রান্নার জোগাড়ের কাজে ব্যস্ত ছিল। আচমকা একটা মহিলা কণ্ঠের তীব্র তীক্ষ্ণ আর্তনাদ, ওকে ওকে বাবা গো, ওকে, শুনে আমরা রীতিমতো চমকে উঠলাম। রান্নাঘর থেকে বাকিরাও বেরিয়ে এলো চিৎকারটা শুনে। এটা কিসের চিৎকার ভেবে আমি আর নরোত্তম পরস্পরের মুখ চাওয়াচাওয়ি করছি। এমন সময় পাশ থেকে নরোত্তমের স্ত্রী সুবালা কাঁদো কাঁদো গলায় নরোত্তমের উদ্দেশ্যে বললে, ওগো, তোমার বোনের গলা না? ছাতে একা ঠাকুর ঘরে সন্ধে দিতে গেছে, একবার দেখো না গিয়ে কি হলো। কাল বিলম্ব না করে আমি আর নরোত্তম সিঁড়ি বেয়ে দূর দূরিয়ে ছুটতে লাগলাম ছাতের উদ্দেশ্যে। আমরা দুজনেই সবার আগে উঠে এলাম ছাতে। ছাতের পশ্চিমে একটা চিলে কোঠার ঘর আর উত্তরে ঠাকুর ঘর। দুটো ঘরে দোরগোড়া এবং ছাদের রেলিংয়ে প্রদীপ জ্বলছে বটে। সেই প্রদীপের অল্প আলোয় দেখতে পেলাম একটা ভয়ানক দৃশ্য। চিলে কোঠার ঘর আর ঠাকুর ঘরের মাঝে আলো আধারিতে মেঝেতে পড়ে অনেকটা মৃগী রোগীর মতন ছটকাচ্ছে হবু নববধূ সৌদামিনী। দূরে ছিটকে পড়েছে তার হাতের কাঁসার থালাখানা, প্রদীপ, সবকিছু। তার মুখ থেকে বেরিয়ে আসছে
একটাই অস্ফুট অথচ হাড় হিম করা গোঙানির শব্দ। আমরা দুজন তাকে গিয়ে ধরে তুলতেই চিৎকার করে ছ্যাঁকা খাওয়ার মতো পিছনে সরে গেল নরোত্তম। আমি গায়ে হাত দিয়েই বুঝলাম জ্বরে সৌদামিনীর গা হাত পা রীতিমতো যেন আগুনে পুড়ছে। জ্বরে যে মানুষের গা এতটা গরম হতে পারে তা সৌদামিনীকে না দেখলে আন্দাজি করতে পারতাম না। ততক্ষণে বাড়ির প্রায় সকলে উঠে এসেছে তেতলার ছাদের উপর। মেয়ের এমন বিভৎস অবস্থা, চিৎকার করে ছুটে এলেন বিহারিণী দেবী। বাকি মেয়েরা তা দেখে রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি চেঁচিয়ে বললাম, আপনারা অযথা উত্তেজিত হবেন না, আপাতত ওর গায়ে খুব জ্বর, জল ঢালতে হবে, বালতি বালতি জল আনুন। ওহে নরোত্তম, তুমি তাড়াতাড়ি জলের ব্যবস্থা করো, দেরি করো না যেন। এদিকে সৌদামিনী আমার হাত ছাড়িয়ে মেঝেতে হাত পা ছড়িয়ে মাথা হেট করে বসে আছে। অদৃশ্য কোনো এক শক্তির প্রভাবে সে যেন মাথার এলো চুল ঝুলিয়ে দুলছে, আর তার মুখ থেকে বেরিয়ে আসছে এক পৈশাচিক উল্লাস। উপস্থিত সকলেই প্রায় ততক্ষণে ভয়ে বিস্ময়ে চিৎকার শুরু করে দিয়েছে। এক লোহময় বিবাহের সুখকর মুহূর্তে পরিবেশ কোথায় উড়ে গিয়ে আলো আধারিতে অলৌকিক, অতি অলৌকিক নাটকীয়তার মঞ্চ হিসাবে সেজে উঠেছে নরোত্তমের বাড়ির ছাদ। আমার কথা মতো ততক্ষণে বাকিরা জল এনে ঝপা ঝপ জল ঢালতে শুরু করেছে সৌদামিনীর মাথার ওপর। ভয় আতঙ্কে চিৎকার করতে থাকা বিহারিণী দেবীকে সামলাতে ব্যস্ত সুবালা। নরোত্তম অনর্গল তার বোনের মাথায় জল ঢালছে আর পাগলের মতন চেঁচিয়ে বলছে, এই বোন, বোন, আরে এই তোর কি হলো রে? এমন করছিস কেন? আরে ও বোন। চারি হঠাৎ বলে উঠল। আচ্ছা বাবা, তুমি কি বুঝতে পেরেছিলে তখন ওনার কি হয়েছিল? তারানাথ গম্ভীর গলায় বলল, সবটা না হলেও অনেকটাই বুঝতে পারছিলাম বই। বেশ খানিকক্ষণ বালতি বালতি জল ঢেলে সৌদামিনীকে রীতিমতো ভিজিয়ে আবুই ঝুটি করে দেওয়ার পর হঠাৎ সে হাসি আর কাঁপুনি থামিয়ে ধপ করে পড়ে গেল মেঝেতে। বুঝলাম তার জ্ঞান হারিয়েছে। সকলে সৌদামিনীকে ঘিরে ব্যস্ত হয়ে পড়ল। হঠাৎ আমার দৃষ্টি আকর্ষণ করল একটা কালো ছায়া মূর্তি, ঠিক যেন এক আপাদমস্তক কালো চাদরে ঢাকা মহিলা। অন্ধকারে গা মিশিয়ে বিদ্যুতের বেগে ছুটে মিলিয়ে গেল চিলেকোঠার ঘরের পেছনের গাঢ় অন্ধকারটায়। আমি দেখা মাত্রই ছুটে গেলাম সেদিকে, কিন্তু না, অন্ধকারে কাউকে দেখতে পেলাম না। রেলিং ধরে নিচটা একবার ঝুঁকলাম। পেছনে নরোত্তমদের কলা বাগান। সৌদামিনীকে ধরাধরি করে নিচে এনে কাপড় চোপড় ছাড়িয়ে গা মুছিয়ে শুইয়ে দেওয়া হলো বিছানায়। গায়ে হাত দিয়ে দেখলাম জ্বরটা অদ্ভুতভাবেই সেরে গেছে, তবে তার
জ্ঞান ফেরেনি। নরোত্তমকে বললাম গ্রামে কোনো ডাক্তার থাকলে একবার খবর দিতে, তবে ভয়ের সেরকম কিছুই নেই। আধা ঘন্টার মধ্যেই ডাক্তার হাজির হলো। সব দেখে বিপদের কোনো কারণ নেই বলে গোটা কয়েক ওষুধ দিয়ে চলে গেলেন। জ্ঞান ফিরে এলো সৌদামিনীর। রাতে খাওয়া দাওয়ার পর আমি, নরোত্তম, সুবালা আর বিহারিণী দেবী আমরা চারজন গিয়ে বসলাম সৌদামিনীর পাশে। তাকে শুধলাম। কি করে এসব হলো? উত্তরে সৌদামিনী একটু ক্লান্ত গলায় বললে, আমি ঠাকুর ঘরে প্রদীপ দেখিয়ে বেরিয়ে আসতেই দেখি চিলেকোঠার ঘরের সামনে মাথা থেকে পা অবধি কালো চাদরে ঢাকা একজন দাঁড়িয়ে। মানুষটার মুখ চোখ কিছুই বোঝা যাচ্ছিল না। আমি একটা ভয় পেয়ে কে কে জিজ্ঞেস করতেই কিরকম বিচ্ছিরি খিলখিল করে একটা হাসির শব্দ এলো। আর সেই সাথে জোরালো একটা ঠান্ডা হাওয়া আমাকে কেমন চারিদিক থেকে ঘিরে ধরলো। আমি আর টাল সামলাতে না পেরে মাটিতে পড়ে যাই। এরপর আর কিছুই যে মনে নেই। আমি ছাড়া ঘরের বাকি সকলের মুখে ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেলাম। সকলের প্রশ্নাসু দৃষ্টি আমার দিকেই নিবদ্ধ। কি হচ্ছে তা আমি বুঝতে পারলেও কেন হচ্ছে তার কোনো উত্তরই জানা নেই আমার। তাই ওদের সাহস দিয়ে বললাম, চিন্তা করবেন না, মাঝে মধ্যে টুকটাক বাস্তুদোষ এমনটা হতেই পারে। হয়তো সন্ধ্যা দেওয়ার ওই সময়টা কোনো কারণে খুব অশুভ ছিল। যাই হোক, চিন্তার কোনো কারণ নেই। আমি আছি যখন, কাল মায়ের পুজো ও যজ্ঞ ঠিকঠাকভাবে সম্পূর্ণ করলেই সব বিপদ কেটে যাবে। তারানাথ একটু থামল। চারি চুপচাপ কিছু একটা ভাবছিল। এবার সে বলল, আচ্ছা বাবা, তুমি সকালে খাবার সময় যাকে দেখেছিলে আর সন্ধেবেলা যাকে চিলেকোঠার ঘরের পেছনে ছুটে যেতে দেখলে, তারা কি এক? প্রশ্নটা যে আমার মাথাতেও আসেনি তা কিন্তু নয়। তারানাথ ঘন ঘন ওপর নিচে মাথা নেড়ে বলল, মারে, পৃথিবীতে অলৌকিক যে অনেক কিছুই ঘটে তা তো আমি আগেও বলেছি। সৌদামিনীর সাথে ঘটা অমন একটা ঘটনার পর এটুকু নিশ্চিত ছিলাম যে নরোত্তমের বাড়িতে অলৌকিক অশরীরীর পা পড়েছে। অপবিত্র হয়ে উঠেছে এ বাড়ির বাতাস। কিশোরী সেনের মতো তারানাথের অলৌকিক গল্পের একনিষ্ঠ শ্রোতা যে আর কেউ নেই তা আমি আগেও বলেছি। এবারও তার একটা প্রমাণ পেলাম। বাটির শেষ মুড়িগুলো হাতে ঢেলে মুখে পুড়ে চিবোতে চিবোতে কিশোরী সেন তারানাথকে একটা বেশ জব্বর প্রশ্ন করে বসল। আচ্ছা ঠাকুরমশাই, আপনি কি পরেও সৌদামিনীর চোখের ভেতর অমন অদ্ভুত দৃষ্টি দেখেছিলেন? তারানাথ গোল গোল চোখ করে কিশোরীর দিকে তাকান। তারপর বেশ তারিফ করার সুরেই বলল, খাসা বলেছ হে। জিনিসটা আমি পরেও লক্ষ্য করেছিলাম, তবে সন্ধ্যার পর সৌদামিনীর চোখের ভিতর অমন অস্বাভাবিকতা আর দেখতে পাইনি। তারপর কি হলো বাবা? তারানাথ বলতে শুরু করল। শোয়ার আগে আমি নরোত্তমকে বললাম তার বোনের জন্মকোষ্ঠীখানা আমাকে একবার দিয়ে যেতে। নরোত্তম আমাকে তা দিয়ে গেল।
রাতে বসে বসে দেখতে লাগলাম, কিন্তু না, অস্বাভাবিক সেরকম কিছুই তো পেলাম না। ভেবেছিলাম ব্যাপার সেরকম হয়তো গুরুতর নয়, কাল যজ্ঞ সমাধা করলেই হয়তো সব অপবিত্রতা কেটে যাবে। ও হ্যাঁ, যে কথা তোমাদের বলতে বলতে ভুলে গেছি, ওদের সাবেকি যজ্ঞের নিয়ম অনুযায়ী যজ্ঞের আগের দিন রাতে ব্রহ্ম মুহূর্তে যজ্ঞের প্রধান পুরোহিত ও গৃহকর্তাকে পুকুর ঘাট থেকে ঘড়ায় জল নিয়ে তা মন্দিরের ভেতর দেবীর সামনে রেখে আসতে হয়। পরদিন সকালে সেই জলের এক বিন্দু জিভে দিয়ে পুরোহিত ও তার পরিবারের সকলকে শুদ্ধিকরণ প্রক্রিয়া সারতে হয়। ওই অত রাতে আপনারা গিয়েছিলেন জল আনতে? বটেই, না হলে কি আর যজ্ঞ করা যেত নাকি? ব্রহ্ম মুহূর্তে আমি আর নরোত্তম পেতলের একটা ঘড়া নিয়ে চললাম মন্দিরের কাজ সারতে। শেষ রাত, নিশ্ছিদ্র নিস্তব্ধতায় ছেয়ে গেছে গোটা গ্রাম। বোধহয় গাছের পাতা পড়লেও তার শব্দ শোনা যাবে। বাড়ির পেছন দিকে শান বাঁধানো পুকুর ঘাট, আর তার ওপারেই কুলদেবী চণ্ডীর মন্দির। পুকুর ঘাটের এপাশে কলা বাগান, আর তারপরেই নরোত্তমদের বাড়ি। কলা বাগানটার কাছাকাছি আসতেই মনটা কিরকম যেন হু হু করতে লাগলো। মনে হতে লাগলো আমরা দুজন ছাড়াও কেউ যেন এইখানে আছে। ওই কলা গাছের পাতার আড়ালে ঢাকা অন্ধকারটায় গা মিশিয়ে। অদূরে একটা পেঁচা বিকট শব্দে ডেকে উড়ে কোথায় যেন চলে গেল। দেরি না করে আমরা কাজে লাগলাম। নিয়ম অনুযায়ী নরোত্তমকে মাথায় ঘড়া বসিয়ে ডুব দিয়ে জল তুলে আনতে হবে। স্থির আধারাচ্ছাদিত পুকুরের জলে মৃদু আলোড়ন তুলে মাথায় ঘড়া নিয়ে নেমে গেল নরোত্তম। ডুব দিল। তারপর বেশ দক্ষ কর্মকর্তার মতোই জল ভরা ঘটি মাথায় ধীরে ধীরে নিয়ে উঠে আসতে লাগলো। আমি দুটো সিঁড়ি নেমে দাঁড়িয়ে ওপর থেকেই সবটা দেখতে লাগলাম। নরোত্তম জল থেকে উঠে সিঁড়িতে পা রাখল। খুব ধীরে ধীরে 1 পা 2 পা 3 পা। আচমকা বলে চাটকে উঠে সিঁড়িতেই আর একটু হলেই পা পিছলে পড়তো নরোত্তম। ভাগ্যিস আমি কিছুটা নেমে দাঁড়িয়েছিলাম, ধরে ফেললাম ওকে। কোন রকমে বাঁচলো জল ভরা ঘটিখানা। নরোত্তম হাঁপ ছেড়ে বলল, আমি ঠিক আছি ঠাকুরমশাই, ঠিক আছি। হয়তো ভেজা পা, তাই হড়কে গিয়েছিল। নরোত্তম বলল বটে, কিন্তু আমি পরিষ্কার দেখতে পাচ্ছিলাম ও সিঁড়ি পরিষ্কার, এতটুকুও শ্যাওলা নেই। সাবধানে এলে পড়ার কথা নয়, অন্তত নরোত্তমের তো একেবারেই ছিল না। তাহলে ও হড়কে গেল কিভাবে? ঘটনাটা কি নিতান্তই কাকতালীয়, নাকি অন্য কারণ আছে? অন্তত নরোত্তমের পড়ার ধরন দেখে আমি নিশ্চিত ছিলাম আচমকা কেউ কাউকে পেছন থেকে ধাক্কা দিলে সামনে ব্যক্তি অমনভাবেই মুখ থুবড়ে পড়ে যায়। সকাল থেকে ঘটে যাওয়া পরপর এতগুলো অলৌকিক ঘটনায় আমার মাথা বেশ ঝিমঝিম করছিল। যতটা সহজ আমি ব্যাপারটা ভেবেছিলাম, এখন মনে হতে লাগলো যে
ওটা অতটাও সহজ ছিল না। আমরা এসে পৌঁছলাম চণ্ডী মন্দিরের সামনে। মন্দিরের দোরগোড়ায় থাকা প্রদীপ জ্বলতে জ্বলতে কখন নিভে গিয়েছে। চাতালে উঠে ঘোড়াখানার আমার হাতে দিয়ে নরোত্তম মাথার উপরে ঝুলতে থাকা ঘণ্টাখানা ঢং শব্দে একবার জোরে বাজিয়ে দিল। রাতের নির্জনতায় এই বিরাট ঘণ্টার গুরুগম্ভীর শব্দ যেন কাঁপিয়ে তুলল আশেপাশের পরিবেশ। দুজনে প্রণাম করে ভেতরে গেলাম। মন্দিরটা আকারে বেশ বড় আর পুরনো বটে। দরজার চাবি নরোত্তমের কাছেই ছিল। চাবি ঘুরিয়ে দরজা খুলতেই একটা ক্যাচ ক্যাচ শব্দে দরজাটা খুলে গেল। ভেতরে ঢুকলাম আমরা। জ্বলন্ত প্রদীপের আলোয় দেখতে পেলাম মায়ের বিগ্রহ। হাঁটু মুড়ে বসে মাকে প্রণাম করলাম। সত্যি কি শক্তি ডাইনি মা, চিন্ময়ী, মৃন্ময়ী, বহিমাময়ী। আমার থেকে কিছুটা গিয়ে গিয়ে নরোত্তম জলের ঘটিটা রাখল। তারপর প্রণাম করে ঢং করে মাথার উপর ঝুলন্ত ঘণ্টাখানা বাজিয়ে দিল। ভেতরের সব কাজ করে আমরা বেরিয়ে এলাম। দরজায় তালা লাগানো হলো। আর কিছু ঘন্টা পরেই ভোরের আলো ফুটে যাবে। সকাল হলে যজ্ঞের তোড়জোড় শুরু করতে হবে। এসব 7-5 ভাবতে ভাবতে মন্দিরের সিঁড়ি দিয়ে নামছি। এমন সময় ঘটল আর এক বিপদ। আচমকা কোথা থেকে একরাশ ধুলো এসে ঝড়ের গতিতে ঢুকলো আমার চোখে মুখে। সাথে সাথে চোখ বুজে আমি বসে পড়লাম। আর ঠিক সেই মুহূর্তেই কানে এলো নরোত্তমের আর্তনাদ। অতি কষ্টে চোখ রুগড়ে তাকিয়ে দেখলাম সিঁড়ি থেকে গড়িয়ে পড়েছে নরোত্তম। ছুটে গেলাম তার কাছে। গায়ে হাত দিয়ে দেখলাম তার জ্ঞান নেই। এটা কি করে হলো ভাবছি। এমন সময় দমকা বেগে একটা ঝড় উঠল। ঝড় না বলে সেটাকে ঘূর্ণি বলাই শ্রেয়। ধুলো আর একটা ঘূর্ণায়মান স্তম্ভ যেন ঘিরে ধরে গ্রাস করতে এলো আমাদের। প্রথমটা নিজেকে বেশ অসহায় মনে হলেও একটা সময় স্থির করলাম, আর না, আমি মধুসুন্দরী দেবীর আশীর্বাদ দুষ্ট মাতু পাগলির শিষ্য, পঞ্চমুণ্ডির আসনে বসা সব সাধনাকারী তারানাথ জ্যোতির্মানব। আর আমি কিনা কোথাকার এক তুচ্ছ অলৌকিক শক্তির কাছে হেরে যাব। মনকে বেশ দৃঢ় করে চুপচাপ মধুসুন্দরী দেবীর স্তব করতে যাব। এমন সময় একটা বিকট অট্টহাসিতে আমার সে ভাবনায় ছেদ পড়ল। ধীরে ধীরে আমার চোখের সামনে ঘনীভূত হলো ঘন কালো আধারের একটা মহিলার অবয়ব, যেন আপাদমস্তক কালো চাদরে ঢাকা। কেবল তার 2 চোখ জল জল করছে লাল ভাটার মতো। প্রথমে একটা বিকট অট্টহাসি, তারপর সেই অট্টহাসি ধীরে ধীরে রূপান্তরিত হলো তীব্র রাগে। গর্জন করে সেই ছায়ামূর্তি বলে উঠল, চলে যা, চলে যা এখান থেকে, যা, চলে যা। আমিও দমবার পাত্র নই। বললাম, না, যাব না। আমার কাজ না শেষ করে আমি কোথাও যাব না। আর কে তুমি? কি চাও? ওরে মূর্খ, তোর কাজ তুই
কোনোদিন শেষ করতে পারবি না। যা, চলে যা, চলে যা বলছি। ভালো চাস তো চলে যা। আমার মাথা এবার রীতিমতো গরম হয়ে উঠল। বললাম, যোগ্য সমাধান না করে আমি যাব না। কে আটকাবে আমাকে? তুমি? কে তুমি? ধীরে ধীরে আমার চোখের সামনে স্পষ্ট হতে লাগলো সেই ছায়া মূর্তি। মুখের একদিকে ঢাকা লাল বেনারসিতে, গলায় গায়ে হাতে অনেকটা নববধূর সাজ। কিন্তু বিভৎস যেটা, তা হলো তার মুখের বেরিয়ে থাকা বাকি অংশটুকু। সেখানে মাংস চামড়ার লেশ মাত্র নেই। বেরিয়ে রয়েছে মুখের হাড়, আর অক্ষিকোটরের মধ্যে যেন জল জল করছে একটা আগুনের পিণ্ড। হাতে পায়ের কোনো অংশেই হাড় ছাড়া আর কিছুই চোখে পড়ছে না। যেন আস্ত একটা নর কঙ্কালের উপর কেউ কাপড় গয়না পরিয়ে তাকে নববধূর সাজে সাজিয়ে তুলেছে। সেই বিভৎস পিশাচি এবার বলে উঠল, কোনো যোগ্য হবে না এখানে, কিচ্ছু হবে না, কিচ্ছু না। কেউ ভালো থাকবে না, কেউ না, কেউ না। আমি জ্বলে পুড়ে শেষ হয়েছি, সবাই শেষ হবে, সবাই। তুই আটকাবি? বেশ, পারলে আটকে দেখা, দেখা না, দেখা। ধীরে ধীরে চোখের সামনে থেকে কোথায় যেন মিলিয়ে গেল সেই বিভৎস পিশাচ। খেয়াল করলাম সেই ঝোড়ো হাওয়াটাও আর নেই। অদৃশ্য, অপার্থিব, অলৌকিক এক প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হলাম আমি। কে করছে, কেন করছে, তা তখনও আমার কাছে স্পষ্ট নয়। একটা দীর্ঘশ্বাস ফেলে নরোত্তমকে কোনো রকম ধরে বাড়ি ফিরে এলাম। তারানাথ থামল। আমি বেশ উত্তেজিত হয়ে বললাম, তারপর কি হলো? যজ্ঞ করেছিলেন? দূর করেছিলেন ওই পিশাচকে? ম্লান একটা হাসি তারানাথের মুখে। সে বলল, তারপর আর কি? পরদিন সকালে সৌদামিনীর ঝুলন্ত দেহটা তার ঘরেই আবিষ্কৃত হলো। রীতিমতো চমকে উঠে আমরা তিনজনই সোজা হয়ে বসলাম। আপনা হতে চারির মুখ থেকে একটা গোয়ানি বেরিয়ে এলো। মুখে আঁচল চাপা দিয়ে সে বলল, সে কি কথা বাবা, সৌদামিনী? পরাজয়ের সেই হাসিটা তখনও তারানাথের মুখে লেগে রয়েছে। সে বলল, কেন? তোমরা সব কি ভাবলে? যজ্ঞ করে পুজো করে আমি সব সারিয়ে দেব? তা সব সময় হয় না হে, হয় না। আমিও মানুষ, অনেক কিছুই আমারও নিয়ন্ত্রণের বাইরে। সৌদামিনীর এই ভবিতব্য ছিল আমার নিয়ন্ত্রণের বাইরে। সেদিনটা আমিও অজর ধারায় চোখের জল ফেলেছিলাম। এত কিছু শিখেও এই তরতাজা প্রাণটা আমি রক্ষা করতে পারিনি। আসলে দোষটা ছিল আমারই, বুঝলে? আমার বোঝা উচিত ছিল আঘাত আসে তার সুবিধা মতো, আমার সময় মতো নয়। সে যখন আসে তখন বলে কয়ে আসে না হে। এক্ষেত্রেও তাই হয়েছিল। নিজের ক্ষমতার উপর ভরসা রেখে ওই পিশাচকে বলেছিলাম সব কিছু সমাধান করে দেব। কিন্তু হায়, সকাল হবার আগেই ওই অভিশপ্ত অপশক্তি সৌদামিনীকে নিয়ে এমন কাজ করালে। রাতের একটা দমকা হাওয়া এসে বেছে বেছে বাগানের সবচেয়ে সুন্দর ফুলটাই ঝরিয়ে দিয়ে গেল হে। আমি
কিছু করতে পারলাম না। বেশ খানিকক্ষণ আমরা সকলে চুপচাপ, কারোর মুখে কোনো কথা নেই। তারানাথের জীবনে অত বছর আগে ঘটে যাওয়া সেই বিভীষিকা যেন আবার পুনরুজ্জীবিত হয়ে নিজের প্রভাব ফেলেছে এই মঠ লেনের আড্ডাখানায়। সত্যি মানুষ যে কি নিয়ে কেন এত গর্ব করে? প্রকৃতিতে এমন কত বিস্ময়, কত বিভীষিকা রয়েছে যার কোনো ব্যাখ্যা বা নিয়ন্ত্রণ কোনোটাই আমাদের হাতে নেই। কিছুক্ষণ পর আড্ডার শেষ প্রশ্নটা এলো চারির মুখ থেকে। ওই পিশাচিনী আসলে কে ছিল? তারানাথ চারির প্রশ্নের উত্তরে বলল, ঘটনার পরবর্তীতে নরোত্তমের এক প্রবীণ আত্মীয়র মুখেই আমার শোনা একটি ফুটফুটে মেয়ের ঘটনা। নাম হেমাঙ্গিনী, সৌদামিনীর মতোই, তবে এক হতদরিদ্র চাষির মেয়ে। ভালোবেসেছিল জমিদার বাড়ির ছেলে শিবপ্রসাদকে। শিবপ্রসাদও তাকে ভালোবেসেছিল, বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, তবে সবটাই ছিল মিথ্যে। সরল সাদাসিধে গ্রামের মেয়ে হেমাঙ্গিনী কখনোই তা বুঝে উঠতে পারেনি। মনে একরাশ আশা, ভালোবাসা আর সংসার করার স্বপ্ন নিয়ে বসেছিল বিয়ের পিড়িতে। কিন্তু কিন্তু শিবপ্রসাদ এদিকে নতুন মানুষের সাথে ততক্ষণে নতুন সংসার দায়িত্ব পালনে মগ্ন। তার মতো ধনবান জমিদার বাড়ির রাজপুত্র কি আর এক হতদরিদ্র চাষার ঘরের জামাই হতে পারে? শিবপ্রসাদ তার বাড়ির লোকের ভাষায় এই জিনিস কখনোই সম্ভব নয়। তাই হেমাঙ্গিনী যে সর্বনাশ হয়েছে তার জন্য দায়ী নাকি সে নিজেই। বামন হই কি আর চাঁদে হাত দিতে আছে? জীবনের কঠোর বাস্তবটা যে এভাবে তার সামনে ধরা দেবে তা একেবারের জন্য ভাবেনি সে। ভরসা করেছিল সে শিবপ্রসাদকে। সেই ভরসাও যখন ভেঙে গেল, নিজেকে অপমান, লজ্জা, বিতৃষ্ণায় ঝুলিয়ে দিল হেমাঙ্গিনী। মৃত্যুর পরেও তার এই অতৃপ্ত আত্মা এক পিশাচের রূপে ফিরে এসেছিল প্রতিশোধ নিতে। যেভাবে তার স্বপ্ন শেষ হয়েছে সেভাবে ধ্বংস করতে চেয়েছে সে শিবপ্রসাদের বংশধরদের। তাই সেদিন যদি আমি সফল হতাম, হেমাঙ্গিনী কি ন্যায় বিচার পেত? হ্যাঁ, তোমরাই ভেবে বলো। ঘটনাটি এই পর্যন্ত বলে তারানাথ থামল। আমরা এতক্ষণ ধরে তার মুখে যে কাহিনী শুনছিলাম তা কুলুপ এঁটে শোনা ছাড়া আর কোনো উপায় ছিল না। তবে মনের মধ্যে উঠতে থাকা পাহাড় প্রমাণ প্রশ্নগুলির সমাধানও আমাদের কাছে ছিল না। তাই তার ইচ্ছের বিরুদ্ধে গিয়ে অনেক সময় মুখ খুলতেই হতো। সেদিন ওই কাহিনী শোনবার পরে আর নতুন করে কোনো প্রশ্ন করে তারানাথকে আমরা কেউই বিব্রত করলাম না। সেদিন অনেক রাতও হয়ে গিয়েছিল। চারির হাতে তৈরি ফুলকো লুচি আর তরকারি খেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম দুজন। মুখে না জিজ্ঞেস করলেও মনের মধ্যে প্রশ্নগুলো একের পর এক আসতে শুরু করেছিল। ঠিকই ধীরে ধীরে সব কিছুরই সমাধান হয়ে গেল, কারণ নতুন কিছু পাবার আশায় মনটা আবার উৎসুক হয়ে উঠেছিল। কতক্ষণে আবার নতুন কোনো গল্প শুনতে পারব। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক পল্লব ঘোষের কলমে বিরচিত
তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও হেমাঙ্গিনীর মৃত্যু পিশাচ। আজকের এই কাহিনীতে কথক ও নরোত্তমের চরিত্রে ছিলেন অন্বেষণ সরকার, তারানাথের চরিত্রে ছিলেন দেবজিৎ, কিশোরীর চরিত্রে ছিলেন তমাল, চারি বিহারিণী দেবী, মহিলা কণ্ঠ ও সুবালার ভূমিকায় ছিলেন বর্ণালী। এছাড়াও সৌদামিনী, পৈশাচিক হাসি ও পিশাচিনীর ভূমিকায় ছিলেন সৃষ্টি দে। আর আজকের গল্পের সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এছাড়াও আজকের গল্পের এডিটিং, মিক্সিং ও ভিএফএক্স ডিজাইনে ছিল ডলবি স্টুডিও মুম্বাই। এছাড়াও আজকের গল্পে প্রচ্ছদ শিল্পী হিসাবে ছিল চিত্রাঙ্কন। আশা করি আমাদের কাহিনীগুলি আপনাদের মনোগ্রাহী হচ্ছে। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে এইভাবেই আমাদের পাশে থাকুন। আগামীতে আমরা নিয়ে আসতে চলেছি আরও অনেক ভালো ভালো কাহিনী, যার তথ্য ভাণ্ডার সাজিয়ে আমরা পরিবেশন করব আপনাদের সম্মুখে। শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে। নমস্কার।